কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। দিনটি ছিল 5ই অক্টোবর। আমরা সপরিবারে অর্থাৎ বাবা, মা এবং আমি সপরিবারে ব্যাগপত্র গুছিয়ে আমাদের গন্তব্যস্থল কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কাশ্মীর মানে আমরা সবাই জানি যাকে ভূস্বর্গ বলা হয়, আমাদের প্রিয় কাশ্মীর। সালটা ছিল 2008। তাই বিশেষ কারণবশত আমার কাছে তখন ইন্টারনেট ব্যবস্থা না থাকার দরুন আমার কাছে তেমন ভিডিও নেই। কিছু ফটোগ্রাফস রয়েছে কিন্তু সেগুলো নন শেয়ারেবল। কিন্তু আমার কিছু অভিজ্ঞতা, স্মৃতি আমার মস্তিষ্কে রয়েছে, সেই পুরনো স্মৃতিগুলোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। বন্ধুগণ, তোমরাও চলো আমার পুরনো স্মৃতিচারণে, চলো আমরা ডুবে যাই আমার স্মৃতিতে। আমরা এই ভূস্বর্গে দুর্গাপুজোর ছুটিতে গেছিলাম। তো জম্মু তাওয়াই বলে একটা এক্সপ্রেস ছিল, এখনও নিশ্চয়ই আছে। এই জম্মু তাওয়াইতে আমরা গোটা 3 দিন কাটানোর পরে প্রথম নামলাম জম্মুতে। এখন যে নতুন ব্রিজটা রয়েছে জম্মু আর কাশ্মীরকে কানেক্ট করে, সেটা তখন ছিল না, কেননা সালটা 2008 ছিল। তখন আমরা জম্মু থেকে কাশ্মীরকে কানেক্ট করার জন্য জহর টানেলে পাস করেছিলাম। তখন একটাই মাধ্যম ছিল, জহর টানেল। আমার 3 দিনের সফরে আমি প্রথম যখন জম্মুতে পা রাখলাম, সত্যি এটা কেন ভূস্বর্গ বলা হয় এখানে না এলে কোনো দিন ফিল করা যাবে না। যতই আমরা ভিডিও দেখি, ফটো দেখি, আমরা যত না সেই জায়গায় এক্সপোজ করব, এক্সপোজারে না গেলে কোনো দিন সেটা ফিল করা যায় না। আমি ওইটুকু শিশু, ওইটুকু অবস্থায় যা ফিল করেছি তা এখনও তোমাদের সাথে স্মৃতিচারণ করতে গিয়ে আমি সেই পূর্ব অভিজ্ঞতায় ফিরে যাচ্ছি। সত্যি অপরূপ লেগেছিল আমার সেই জায়গায়, কেননা বরাবরই আমাদের কলকাতা গরম অধ্যুষিত জায়গা। সেখানে জম্মুতে আমি প্রথম যখন পা রেখেছিলাম, শান্ত শীতল একটা বায়ু, একটা আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। চারিদিকে ফুলে আবৃত একটা পরিবেশ, তার সাথে সেদিন ছিল একদম মেঘলা। আবার একদিকে সূর্য উঠছে, আরেকদিকে রেইনবো। আলাদাই অভিজ্ঞতা ছিল বন্ধু। তোমাদের আমি বর্ণনা করতে গিয়ে আমি সেই 2008 সালে চলে যাচ্ছি। তো আজকে যেই জায়গাটা সম্পর্কে তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব, সেটা কাশ্মীরেই অবস্থিত সোনমার্গ। দিনটা ছিল 10th অক্টোবর। আমরা অলরেডি ঝিলাম নদীর ওপরে শিকারেতে 4 দিন কাটানোর পরে আমরা 10th অক্টোবরে চলে গেছিলাম সোনমার্গ দেখতে। তো সেদিনকার সারাটা দুপুর চমৎকার কেটেছিল। পুনরায় ঘোড়ায় চড়ে ফিরে আসার সময় শহীদদের সাথে গল্প করতে করতে ফিরছি আর কি, তাই সময়টা দ্রুত ফুরিয়ে গেছিল। ওদের কষ্টের কথা জেনে ব্যথিত হয়েছি। ঘোড়ার মালিককে আমরা যে মূল্য দিয়েছিলাম তা থেকে ওরা নাকি কিছুই পাবে না, কারণ ওরা নাকি মাসিক বেতনভুক্ত কর্মচারী। আজকে তোমাদের মূলত সোনমার্গে যারা ঘোড়সওয়ার রয়েছে তাদের দৈনন্দিন কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো এরকমই এক ঘোড়সওয়ারের সাথে আমার বাবা কথা বলছিল। তো আমি জানতে পেরেছিলাম যে মাস শেষে ওরা পায় মাত্র তখনকার দিনে 4000 টাকা।
ঘোড়া থেকে নেমে ওদের যে বকশিস দিয়েছিল আমার বাবা, তা পেয়ে ওদের চোখে মুখে কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছিল। ক্লান্ত শরীরে ফিরে এসে দেখি হোটেল স্নোল্যান্ড ছিল নামটা। ওর সামনে একটা জায়গায় সবুজ ঘাসের ওপর 3টে চেয়ার আর একটি সেন্টার টেবিল লাগানো রয়েছে। মনে হলো যেন আমাদের 3 জনের জন্যই এ ব্যবস্থা। আমরা উপস্থিত একজনকে জিজ্ঞাসা করলাম সেখানে আমরা কিছুক্ষণ বসতে পারি কিনা। সে বলল হ্যাঁ হ্যাঁ, ট্যুরিস্টদের জন্যই এই ব্যবস্থা। আমরা কিছুক্ষণ চেয়ারে বসে বিশ্রাম নিলাম, তারপরে ফেরত পথে রওনাও হয়েছিলাম। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমাদেরকে আবার শ্রীনগরে ফিরে যেতে হবে। সন্ধ্যের আগেই ফিরতি পথের অধিকাংশটুকু অতিক্রম করা বাঞ্ছনীয়। ইচ্ছে ছিল ফেরার পথে কাশ্মীর বিশ্ববিদ্যালয়টাও একটু ঘুরে দেখব, কিন্তু সময় অভাবে তার সম্ভব হয়ে উঠল না সেদিন। শ্রীনগরের ডাল লেকে এর পশ্চিম তীরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়টি 263 একরের বিরাট একটি এলাকা জুড়ে অবস্থিত। আধার থেকে আলোয় বিশ্ববিদ্যালয়টির মূল মন্ত্র। স্বাধীনতার পর 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে 47টি একাডেমিক বিভাগ, 12টি ফ্যাকাল্টি এবং 21টি সেন্টার রয়েছে। ওদের আইন ফ্যাকাল্টি এবং বিজনেস ফ্যাকাল্টির অত্যন্ত সুখ্যাতি রয়েছিল সেই সময়। এছাড়া বিশ্ববিদ্যালয়টি একটি বিরাট এবং ঐশ্বর্যশালী পাঠাগারও রয়েছে, যার নামকরণ করা হয়েছিল মহাকবি ইকবালের নাম অনুসারে। বাবার কাছে এই গল্পগুলো শুনে আমার খুব ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়টা দেখার, কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু তার পাশাপাশি কাছাকাছি যে হজরত বলরাম মসজিদটা রয়েছে, দরগা শরীফ যেটাকে বলে, নিকটে আসার সময় বৃষ্টি নেমে গেছিল। তো ওই দরগা শরীফের ডাল লেকের উত্তরে অবস্থিত ছিল। কথিত আছে যে দরগা শরীফে খাতামুন নব্বিয়ার হজরত মোহাম্মদের এক গোছা পবিত্র চুল সংরক্ষিত আছে। আমরা সেখানে পৌঁছেছিলাম মাগরিবের নামাজের প্রায় 1 ঘন্টা আগে। এর আগে ঘোড়ার পিঠে চড়েছিলাম, ওয়াশরুম ব্যবহার করেছিলাম বলে নিজের পোশাকের পবিত্রতা সম্বন্ধে নিশ্চিত ছিলাম না, তাই আমি আর মসজিদের ভেতরে প্রবেশ করিনি। দেখলাম কপালে সিঁদুর রাখা এক হিন্দু ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু প্রার্থনা করছেন, এবং প্রার্থনা শেষে মসজিদের মেঝে স্পর্শ করে হাতের তালু দুটো নিজের কপালে ঠুকিয়ে বুকে বুলিয়ে চলে গেল। আমি খুঁজছিলাম এমন একজনকে যিনি আমাকে ওই ঐতিহাসিক স্থানটা সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারবেন, আর আমি পেয়েও গেলাম একজনকে। বয়স 30-এর কাছাকাছি হবে, নাম না জানা একটা যুবক। অতি চমৎকারভাবে ধর্ম এবং ইতিহাস নিয়ে উর্দু, হিন্দি, ইংরাজি, মানে ওই আর কি জগা খিচুড়িভাবে একটা সুন্দর ভাষায় বক্তব্য রাখছিল। আমি তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। তো জানতে পারলাম এটা সম্পর্কে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। আমি কোনো সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এরই মাঝে আমরা গুলমার্গ, তারপর বাইসারাং ভ্যালি, পেহেলগাম, এখন অনেকটাই আর বললাম না, সবাই তোমরা জানো। আমার দেখা কাশ্মীর একটা অন্য রকম ছিল, আলাদাই ছিল অভিজ্ঞতা, খুবই ভালো ছিল। সেটা ভোলার নয়, কোনো দিন আমি রিপ্লেস করতে পারবো না কোনো ঘোরাঘুরির সাথে, কেননা ভূস্বর্গই হয়, ওটাকে কোনো দিন কারোর সাথে রিপ্লেস করা যায় না। লাস্ট দিন জম্মুতে ফিরে আসার আগে একদিন আগে আমরা 28 কিলোমিটার পদক্ষেপ করে, মানে পায়ে হেঁটে মা বৈষ্ণো দেবীকে নমস্কার করে আমরা আবার জম্মুতে চলে এসেছিলাম। তো আমার দেখা কাশ্মীর এখনকার কাশ্মীরের থেকে অনেকটাই ডিফারেন্ট ছিল। আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আর এখন কেন এরকম হচ্ছে ভগবান
সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেবেন, আমি এই আশায় রাখি। আমরা আবার যাব আমাদের প্রিয় কাশ্মীরকে দর্শন করতে। কেন যাব না, অবশ্যই যাব। কেননা কাশ্মীর শুধু ভারতের। সময়ের অনুপাতে আমাদের ভারতের মানচিত্র হয়তো বদলেছে, কিন্তু ভগবান আমাদের সাথে আছে। এখন থেকে আর কোনো দিন মানচিত্র বদলাবে না, এটাই আমাদের আশা। কাশ্মীর আমাদের ছিল, থাকবে এবং যুগ যুগ ধরে আমাদের ভারতের মানচিত্রে রানীর মতো থাকবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।